আর উনি যদি চান সংবিধান পরিবর্তন করবে, সেটাও সম্ভব না। সংবিধান কোন সময় পরিবর্তন করা যায় না। আমরা দেখেছি গণতন্ত্র ইমার্জেন্সির সময় আমরা কি দেখতাম, আমাদের শুধু না, যারা বিরোধী দল করেছে তারা না, তাদের নিজেদের দলেরও বহু লোককে জেলের মধ্যে পুরে রেখেছিল। তখন কোথায় গেল গণতন্ত্র? আমরা শিখ নিধন দেখেছি, যখন ইন্দিরা গান্ধী যখন অ্যাসেসিনেশন হয়, রাজীব গান্ধী যখন মারা যায়, সমস্ত ভারতবর্ষে, দিল্লিতে বিশেষ করে সব জায়গায় শিখ নিধন আমরা দেখেছি। তখন গণতন্ত্র কোথায় গেল? ওনাদের সময় আমরা দেখতাম, যখনই নির্বাচনের আগে নির্বাচন তো সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, নির্বাচনের পরে সন্ত্রাস। কোথায় গেল গণতন্ত্র? গণতন্ত্রের বুকের বাতাস বলে বলছে জল নাই, জল নাই। সেই পুরনো যে কথাগুলো মুখস্থ করা, সেগুলো এখন বলতে থাকে। আরে 3% জল জীবন মিশনের আওতায় 3% ছিল, সেখানে এই সরকার আসার পর 56%-এর উপর হয়ে গেছে বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এতদিন এইবার আমাদের যে ইস্তেহার এবার বানিয়েছে ভারতীয় জনতা পার্টি, কি বলছেন? যে এতদিন ধরে আমরা ফ্রি গ্যাস কানেকশন দিয়েছি, গ্যাসের সিলিন্ডার দিয়েছি, এবং এই ইস্তেহারে বলা হয়েছে কি এবার পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া হবে। এই ইস্তেহারে বলা হয়েছে যে ট্রান্সজেন্ডার যারা আছে, তাদেরকেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আনা হবে। শুধু তাই নয় বন্ধুগণ, 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন ভারতবর্ষে, তাদেরকে সবাইকে আগামী দিন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আমাদের যে যোজনা, তার আওতায় আনা হবে। ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে কোন ধর্মের কোন বর্ণের সেটা দেখা হবে না, সবাই 70 বছরের ঊর্ধ্বে তাদের জন্য করা হবে। প্রধানমন্ত্রীজি এবার যে ঘোষণা আমাদের নির্বাচনী ইস্তেহারে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি যে বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে প্রথম যে ট্রেন, সেটা বোম্বেতে আসবে। সেই ট্রেন উনি বলছেন প্রায় শেষের পথে তার কাজ। শুধু পশ্চিমে শুধু নয়, উত্তর ভারতে হবে একটা বুলেট ট্রেন দেবে, একটা সাউথ ইন্ডিয়াতে দেবে, আর একটা আমাদের ইস্ট ইন্ডিয়াতে দেবে, পূর্ব ভারতে দেবে, একটা করে বুলেট ট্রেন। বন্দে ভারত, 3 প্রকারের বন্দে ভারতের সংখ্যা আরো বাড়াবেন এবার ইস্তেহারে বলা হয়েছে। বন্দে ভারতে একটা হবে স্লিপার, একটা হচ্ছে চেয়ার, আর একটা হচ্ছে মেট্রো। 3 রকমের বন্দে ট্রেন প্রধানমন্ত্রীজি এইবারে ইস্তেহারে উনি বলেছেন। বন্ধুগণ, আমরা দেখছি নতুন নতুন চিন্তা ভাবনা। বলছেন যে আগামী দিন ভারতকে শক্তিশালী আমাদের করতে হবে। ভারত যদি শক্তিশালী, এইবারের যে নির্বাচন, সেই নির্বাচন শুধু আমাদের একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নির্বাচন না, একটা মিউনিসিপ্যালিটির নির্বাচন না, এটা ভারতের নির্বাচন। ভারতকে যদি শক্তিশালী করি, তাহলে রামচন্দ্র ঘাটও উন্নয়ন হবে। যদি অন্যান্য যে আগরতলা, যে আমাদের আগরতলা 6 আগরতলা হবে, 8 বর্দোয়ালি হবে, সব জায়গায়, এখানে মান্দায়ের স্বপ্নাদি আছেন, সেখানেও উন্নয়ন হবে। তো দেশকে আগে শক্তিশালী করতে হবে, সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। দেশ আগে, তারপর পার্টি, তারপর আমরা নিজেরা, এইরকম একটা আমাদের যে ফিলোসফি, সেটাকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার কাজ করছেন। আমরা দেখেছি আগে আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে পাকিস্তানের যারা টেররিস্টরা ছিল তারা ফেলে থাকত। আমাদের পার্লামেন্টে ওরা সেখানে টেররিস্টরা সেখানেও আঘাত হানিয়েছিল, আমরা সবাই জানি। আমরা বোম্বে তো টেররিস্টদের ঘটনা আপনারা সবাই জানেন, এবং সারা ভারতবর্ষে তথা সমস্ত নর্থ ইস্টে আমরা সবসময় টেররিস্টদের কাহিনী আমাদের সবাই মনে আছে। কিন্তু আজকে কি হয়েছে? প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার প্রায় 11টার মতো শান্তি চুক্তি নর্থ ইস্টে করেছে। মানুষ বুঝতে পারছে যে নর্থ ইস্টে, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমার দেশও ডেভেলপ হবে না। তাই 11টার মতো শান্তি চুক্তি হয়েছে। বিভিন্ন আমাদের যে অষ্টলক্ষ্মী স্টেটগুলো আছে, তাদের মধ্যে বর্ডারের সমস্যা ছিল, জাতিগত সমস্যা ছিল, সেইগুলো সমাধানের লক্ষ্যে 11টা চুক্তি হয়েছে। এবার দিল্লিতে আমিও সেখানে ছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ত্রিপুরামথার যিনি আমাদের ফাউন্ডার ত্রিপুরামথার, উনিও ছিলেন সেখানে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে
এখন টোটাল চুক্তি হলো 12টার মতো। তো আজকে সারা নর্থ ইস্ট রিজিয়নে একটা শান্তির যে একটা বাতাবরণ সেটা তৈরি হয়েছে। নর্থ ইস্টের যখন আমি নেশাকে আমি যাই, সেখানে বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে আমার বৈঠক হয়। ওনারা বলছেন যে এতদিন ধরে আমাদের মনে হচ্ছিল আমরা কোথায় আছি বুঝতে পারছিলাম না, এখন মনে হচ্ছে যে আমরা সত্যিকারের অর্থেই ইন্ডিয়াতে আছি, আমাদের ফিল গুড, এই ভাবনা চিন্তা আমাদের চলে আসছে। বন্ধুগণ, অদ্ভুত এক দর্শন এখন সারা ভারতবর্ষের মধ্যে। এখানে আমার মা ও বোনেরা, আমরা জানি এসএসজির গ্রুপ সেখানে রিসা তৈরি করেন। রিসা এবং পাঁচড়া আপনারা জানেন যে জিআই ট্যাগ পেয়েছে, আমরা জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেটর সেটা পেয়েছে, একটা স্বীকৃতি পেয়েছে। আমাদের যে পেরা ত্রিপুরা সুন্দরী মায়ের, সেটাও জিআই ট্যাগ পেয়েছে, আপনারা সবাই জানেন। ত্রিপুরাকে মানুষ চিনতে পেরেছে, এই যে 81% উপর ভোট পেল, এবং বিহারের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছে এই পশ্চিম আসার ফার্স্ট পেয়েছে 102 জায়গায় যে ইলেকশন হলো। ত্যাগের পরে ত্রিপুরার মানুষ আজকে চিনতে পেরেছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এখানে আছেন, তিনি অর্থমন্ত্রীরও দায়িত্বে ছিলেন। উনি আমাকে এবং বহু জায়গায় উনি বলতেন যে স্বর্ণযুগ চলছে, চারিদিকে ওরা বলতো স্বর্ণযুগ। উনি প্রথমেই উনার অফিস রুমে গিয়ে বলে নিয়ে আসো, তো আধিকারিককে বললো ফাইলগুলো নিয়ে আসো দেখি কোথায় স্বর্ণযুগ। উনি ঘুরে দেখলেন যে 13,000 কোটি টাকা দেনা উনারা রেখে গেছেন, ঋণ রেখে গেছেন, তো কোথায় স্বর্ণযুগ। আর আমাদের প্রধানমন্ত্রীজি স্বর্ণযুগ দেননি, উনি কি দিয়েছেন? হীরা দিয়েছেন আমাদেরকে, হীরা আমাদের দিয়েছেন। আজকে যখন রামচন্দ্র ঘাটে আসছিলাম, ভাবছি কোথায় আমরা আছি। কত সুন্দর ন্যাশনাল হাইওয়ে এখন তৈরি হচ্ছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে অন প্রিন্সিপল উনি দিয়েছেন। আপনারা ভাবুন, আমি বারবার বলি যে রাস্তা আজকে আমরা দেখছি, প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে বারবার, যে শুধু উনি রাস্তা দেননি, আমাদের ফিউচারের ভবিষ্যতের জন্য রাস্তা দেখাচ্ছেন উনি। ইন্টারনেটের কথা যদি বলি, আমাদের 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে এই ত্রিপুরাতে। এই ইন্টারনেটের মাধ্যমে যারা এখানে ইয়াং জেনারেশনের যারা আছে, কত সুযোগ সুবিধা হচ্ছে, সারা পৃথিবী ওদের হাতের মুঠোর মধ্যে। এখন আমরা বহু প্রদেশে আমি যাই, সেখানেও ইন্টারনেটের সমস্যা। সেই তুলনায় ত্রিপুরাতে ইন্টারনেটের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সেটা সুবিধা হচ্ছে। আমরা দেখেছি রেলওয়েতে, আমি 20টা রুমে সেদিন আসছিলাম, প্রায় আমি রেলে আসি, 20টা রুমে বসে আমি ফটো তুলে আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছিলাম বাইরে, বলছে আমি বিদেশে আছি কিনা জিজ্ঞেস করছে। সেই জায়গায় আজকে ভাবতে পারে আমরা, না এসে তো আগরতলা থেকে আমি ধর্মনগর যাচ্ছি। 20টা রুমের মতো ট্রেন আজকে আমাদের এখানে চলছে, বন্দে ভারত ট্রেন। আমরা ভাবছি কবে আসবে। আমি কিছুদিন আগে মালদায় গিয়েছিলাম, মালদা থেকে আমি হাওড়াতে গিয়েছিলাম, সেই বন্দে ভারতে। ভাবছিলাম কবে আমাদের ত্রিপুরাতে হবে। যেমন ভাবনা তেমনি কাজ। যখন আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, আগেই কথা বলেছিলাম, বলে স্যার অলরেডি ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, আগে সার্ভে হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে বন্দে ভারতও আমাদের এখানে চলে আসবে। প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যায়, আমাদের এখান থেকে রাজধানী এক্সপ্রেস যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যায়। ভাবুন তো, কোনদিন ভেবেছি কিনা আমরা। এখানে প্রায় আমাদের যে লোকাল ট্রেন সব মিলিয়ে প্রায় 21টার মতো ট্রেন এখন যাচ্ছে। কোথায় আমরা আছি? 60-এর দশকে গুটি গুটি পায়ে মিটার গেজে ধর্মনগরে প্রথম একটা ট্রেন এসেছিল, ভাবতে পারিনি। সেটা একমাত্র 2014-এর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা দেখেছি 2014-এর আগে এই দেশ টিকবে কি টিকবে না, আমরা সন্দিহান ছিলাম। আমাদের মনে রাখতে হবে ইতিহাস, আমাদের দেশকে টুকরো টুকরো গ্যাংয়ের মাধ্যমে এই দেশকে কিভাবে আমাদের নষ্ট করার প্রয়াস করেছে। আজকে এখানে 28টা পার্টি মিলে একটা ইন্ডিয়া INDIA জোট একটা ব্লক তৈরি করেছে। এদের তো নেই, অ্যালায়েন্স নেই। আজকে কেরালার মধ্যে ওরা যদি অ্যালায়েন্স হয়, তো কেরালার মধ্যে গিয়ে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে গেছে, সাহস নেই রাহুল গান্ধী, কারণ সারে বারবার হাঁটছে, তো চলে গেছে এখন কেরালাতে গিয়ে দেখলো কি কমিউনিস্ট উনার বিরুদ্ধে এখন লড়ছে। তো কোথায় গেল ওদের সেই অ্যালায়েন্স? আমাদের পশ্চিম বাংলাতে কংগ্রেস এবং CPM আলাদা ভাবে লড়ছে, সেখানে কোথায় গেল তৃণমূলের সাথে ওদের সেই অ্যালায়েন্স? কোথাও কিচ্ছু নেই। মানুষকে বোকা বানানোর যা দরকার, এবং তাদের যে ফ্যামিলির পার্টি এক একজনের, তাদেরকে বাঁচার তাগিদে এই অ্যালায়েন্স, আর কিচ্ছু না। যদি অ্যালায়েন্স সত্যি মানুষের কাছে আসতো, তাহলে আজকে ওরা বলতো যে আমাদের প্রাইম মিনিস্ট্রিয়াল যে ক্যান্ডিডেট এবং সেটাও বলেনি ওরা।
অর্থাৎ নিজেরাই বুঝতে পারছে না, যদি আমরা প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট যদি ডিক্লেয়ার করি তাহলে আমাদের যে ইন্ডিয়া জোটের যে অবস্থা সেটা আরো ভেঙে যাবে। মানুষকে বিভ্রান্ত করার যা যা দরকার তাই ওনারা করেন। কিছুদিন আগে আমাদের কমিউনিস্ট পার্টির যিনি নেতা বারবার বলছেন যে কল কারখানা এখানে নেই, ওই মুখস্থ করে আগের যে বলি, জানি না দেশ কোথায় চলে যাচ্ছে। আমি জানি ত্রিপুরাতে ছোট বড় কত কল কারখানা ছিল, এই জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে, করতে হবে, এগুলো তো আমরা দেখতাম। সমস্ত কল কারখানা বন্ধ করে দিয়েছে। মালিক কি করবে? মালিক এবং শ্রমিকের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং এই যে লিডারগুলো আসতো তাদের কোনো কাজকর্ম ছিল না, এক একজনের কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর সেই কারখানাগুলো বন্ধ, শ্রমিকও মরে গেছে, এই অবস্থা করেছে। আমাদের জাতি জনজাতিদের মধ্যে ওরা ডিবেট করেছে। আমি যেটা বারবার বলছি যে 20 থেকে শুরু করতে ওরা কনফার্ম যে 20-এর পর থেকে আমাদের আর 11টা সিট পেলে আমরা পাবো, মানে পুরো মন্ত্রিসভা গঠন করবো। এখন বুঝে গেছে, এখন আর সেই পার্টি নেই, ভারতীয় জনতা পার্টি চলে এসছে। মানুষের বিশ্বাস চলে এসেছে। 2014-এর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেশের চেহারাই পাল্টে গেছে। মানুষ বুঝতে পেরেছে মোদীজি ছাড়া, মোদীজি গ্যারান্টির কথা বলেন, উনি বলছেন আমি সবাইকে গ্যারান্টি দিচ্ছি এই দেশ শুধু এই 5 বছরের জন্য উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব পালন করবেন সেটা নয়। উনি বলছেন 2047-এ যে অমৃত ভারতের সুফল সেটা আপনারা দেখতে পারবেন। শুধু তাই নয়, উনি বলছেন আগামী 1000 বছরে ভারত কোন দিকে যাবে সেই তার নির্বাচন এবার। তাই বন্ধুগণ আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতীয় জনতা পার্টির সব নির্বাচনকে গুরুত্ব সহকারে দেখে আমাদের সেই পঞ্চায়েত ইলেকশন হোক, পার্লামেন্টারি ইলেকশন হোক, সব ইলেকশন আমরা গুরুত্ব সহকারে দেখি। কারণ এই পার্টি এতদিন ধরে সবকা সাথ সবকা বিকাশ আর সেবাই আমাদের ধর্ম, সেই ধর্ম নিয়ে আমরা কাজ করি। এখন অত্যন্ত আমাদের আনন্দের বিষয় যে আমাদের সাথে আইপিএফটি আগেই ছিল, এখন তীব্রমথা আমাদের সাথে চলে এসে যখন 28 তারিখ আমরা নমিনেশন দাখিল করতে গিয়েছিলাম আমবাসা, কাতারে মানুষ, প্রায় 40,000 আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, সেই যখন আমরা নমিনেশন দাখিল করি সেখানে দেখতে পেয়েছিলাম বাইরের থেকে আমাদের পশ্চিম আসন এবং পূর্ব আসনের যখন এত লোক দেখলো, আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হরিয়ানার, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার, ওনারা বলছেন এত লোক ত্রিপুরাতে এক নমিনেশন দাখিল করতে গিয়ে এত মনে হচ্ছে 4 জুনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না, রেজাল্ট তো এখনই বোঝা যাচ্ছে আপনাদের। বন্ধুগণ, এইরকম অবস্থা আমাদের ত্রিপুরার নাম এখন সমস্ত ভারতবর্ষের মধ্যে। আপনাদের এখানে জনজাতি ভাই বোনেরা বেশি সংখ্যায় কেন্দ্রে উপস্থিত আছেন, এখানে আমাদের আপনাদের বিধায়ক এখানে উপস্থিত আছেন, এখানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি বলছি ত্রিপুরা এত সুন্দর হবে, এত ডেভেলপ হবে যে মডেল ত্রিপুরা কাকে বলে। আজকে আমরা মডেল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার পরীক্ষাগার আমি বলবো যে আহমেদাবাদ থেকে শুরু করে সমস্ত গুজরাটে মডেল গুজরাট বানিয়েছেন। আমরাও চাই যে নর্থ ইস্টেও মডেল ত্রিপুরা তৈরি আমরা করব। সবাই মিলে আমরা এই যে 3 শক্তি আজকে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমথা, 3 শক্তি মিলে আমরা ত্রিপুরাকে অবশ্যই আদর্শ একটা স্টেট আমরা বানাবো। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না, আপনারা এই তত্ত্ব রোধের মতো আপনারা বসে আছেন, সেটাই আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং আপনারা যে আমাদের কথা শুনেছেন মন দিয়ে, এবং আগামী দিন যদি মনে হয় এই ভারতকে শক্তিশালী করতে হয়, ভারতকে এক বিশ্ব বন্ধুর জায়গায় আপনারা নিয়ে যেতে চান, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি G20-র সময়ে সমস্ত আমাদের রাষ্ট্রপ্রধানরা মোদীজিকে কি সম্মানের চোখে দেখেন, কেউ বলেন মিস্টার বস, কেউ পায়ে ছুঁয়ে নমস্কার করছে। তো এইরকম একটা জায়গায় আমরা এখন আছি। এক গার্জিয়ান আমাদের কাছে আছেন, উনি কি বলছেন, দেশাত্মক বোধের ভাবনা যদি কেউ থাকে আমি বলবো সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি কি বলছেন, মেরে মাটি মেরা দেশ, এই মাটি থেকে আমরা সমস্ত মাটি, আমাদের যে 58টা ব্লক আছে সেখান থেকে আমরা মাটি নিয়ে গেছি। আমাদের পৌরসভা থেকে আরম্ভ করে নগর পঞ্চায়েত এবং এমসি মিলে সেখানে অমৃত কলস আমরা নিয়েছি। 58+1 59 কলস আমরা পেয়ার করেছিলাম। একটা পেয়ার আমাদের সেক্রেটারিয়েটের সামনে, সেখানে আমরা অমৃত বাটিকা আমরা তৈরি করেছি। উনি আমাদের বলেছেন সেখানে 75 বছর স্বাধীনতার জন্য আমাদের 75টা ইন্ডিজিনাস ত্রিপুরার যে গাছ সেখানে লাগাতে হবে, সেই গাছ আমরা লাগিয়েছি। আর আমাদের কার্যকর্তারা
কর্তব্য পথের জন্য এখান থেকে ট্রেনে করে ওরা গেছে। ভাবুন তো, সারা ভারতবর্ষের সমস্ত এই অমৃত কলস গিয়ে সেই আমাদের কর্তব্য পথে সেখানেও এই বাগিচা তৈরি হয়েছে। আপনারা যখন যাবেন সেখানে দেখবেন যে ভারতবর্ষের কোনা কোনা থেকে মাটি গিয়ে একটা বাটিকা তৈরি হয়েছে। কিরকম একটা ভাবনা চিন্তা হবে। উনি বলছেন হর ঘর তিরঙ্গা। এর আগে তো আমরা অনেক হর ঘর তিরঙ্গা, আমরা তো অনেকেই সবাই জাতীয় পতাকা উত্তোলন করেছি, কিন্তু উনি বলেছেন যে না, এইবার 15ই আগস্টে আপনারা নিজেদের পয়সা দিয়ে আপনাদের ফ্ল্যাগ কিনতে হবে। আমরাও সেই দিশায় আমরা প্রায় 9 লক্ষের উপরে আমরা ফ্ল্যাগ বানিয়েছিলাম, আমাদের শর্টেজ হয়ে গেছিল। সেই জায়গায় আমরা দেখেছি মানুষ কি আনন্দের সাথে একটা দেশাত্মবোধের ভাবনা, এবং শুধু তাই না, এই পতাকা উত্তোলনের মাধ্যমে যারা এই দেশকে স্বাধীনতার জন্য বলিদান হয়েছে তাদের প্রতি সম্মান দেওয়ার জন্য উনি সেই কথাটা বললেন। আমাদের কি বলেছেন উনি বলেছেন সীমান্ত 75 সীমান্ত গ্রাম বীরকানা। এই কথা তো আমরা কোনোদিন আর কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনিনি। অর্থাৎ আমরা সব জায়গায়, আমরা 75টা ত্রিপুরার জায়গা আমাদের সেখানে আমরা স্পট আমরা দেখেছি। সেখানে গিয়ে আমরা দেখেছি কারা কারা ওই জায়গার দেশের জন্য কাজ করেছেন, তাদের নাম, এবং যারা সিআরপি বিএসএফ বহু লোক আর্মির লোক আমাদের ত্রিপুরার ছিল, তারাও শহীদ হয়েছে দেশকে বাঁচানোর জন্য। তাদের নাম খুদাই করে 75টা জায়গায় আমরা ফলকের মধ্যে নাম রেখেছি। নেক্সট জেনারেশন এলে যেন বলতে পারে যে এই যে গ্রামের এমুক ছেলে, এমুক আমার লোক ছিল যারা দেশের জন্য স্বাধীন, দেশের জন্য প্রাণ বলিদান হয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দিয়েছে যে এই ভারত আর সেই ভারত নয়। সেখানে আমার মনে আছে হোম মিনিস্টার সাহেব সেদিন বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির এই সরকার, এনডিএ সরকার যখন আসলো, আগে আমরা দেখতাম কংগ্রেসের সময়ে হাজার হাজার বর্গ কিলোমিটার এই চাইনা দখল করে নিয়েছে। বলছে 1 ইঞ্চি জমি এই সরকার আসার পর 1 ইঞ্চি জমি নিতে পারেনি, সেটা পাকিস্তানে হোক আর সেটা চাইনাই হোক। তো দেশাত্মবোধের ভাবনা এই যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে কিচ্ছু হবে না। বন্ধুগণ, আমি তাই বলছি, এই দেশকে যদি শক্তিশালী করতে হয়, আমাদের আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয়, দেশকে যদি সুরক্ষায় রাখতে হয়, সব মিলিয়ে সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন করতে হয়, এবং সংবিধান যদি রক্ষা করতে হয়, যদি আমাদের ওবিসি হোক, আমাদের এসটি হোক, এসসি হোক, সব যারা আমাদের বিভিন্ন বর্গের লোকের যে উন্নয়ন সেই দিশায় যদি নিতে হয়, তাহলে মোদিজির হাত আমাদের শক্তিশালী করতে হবে। মোদিজি বলছেন আমি জাতপাতের যে রাজনীতি এতদিন চলে আসছে সেটা আমরা বিশ্বাস করিনি। যদি আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন উনি যেভাবে এতদিন 10 বছর চালিয়েছেন, তাহলে মোদিজির হাত আমাদের শক্তিশালী করতে হবে। মোদিজি বলছেন আমার কাছে 4 জাত, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে মহিলা, আরেকটা হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে গরিব। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে কোনো জাতপাতের কোনো প্রয়োজনই নাই। সবার উন্নয়ন হলে, সার্বিক উন্নয়ন হলে এই দেশের উন্নয়ন হবে। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না। আমি একটা সব জায়গায় লাস্ট ভাষণে আমি একটা লাইন বলি। আমি জানি না এখানে ইয়াং জেনারেশন শোলে সিনেমা দেখেছেন কিনা। ইন্ডি জোটের এখন ওরা বলছে শোলের মধ্যে সেখানে অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র বলল যে পিস্তল আ চুকা হয়, পিস্তল আ চুকা হয়। এই খবরটা আসরানের কাছে পৌঁছে গেল জেলার। আসরানি তাড়াতাড়ি বললো কোথায় আসলো, বেরিয়ে গেল। ইচ্ছে করে কিন্তু ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন এই খবরটা পাঠানোর কানে দেওয়ার জন্যই বলেছে। তারপরে সমস্ত শান্তিদের নিয়ে বেরোলো, একটা জায়গায় গিয়ে বললো হল্ট। তারপরে বলছে আধা পায়ে আধা ডাইনে, বাকি মেরা সাদা। তো আধা পায়ে আর আধা ডাইনে যদি যায়, বাকি এই যে ইন্ডিজুটের আয় থাকবে কোথায়? ওরা তো একাই থাকবে। আমি বলছি আগামী দিন ওদেরকে ত্রিপুরার মিউজিয়ামে ওদেরকে দেখতে পাবেন। বন্ধুগণ, এই ছিল কংগ্রেস, এই ছিল সিপিএম। এই জিনিসটা আজকে সত্যি অবাক লাগে। কংগ্রেসের ঘর থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, ফেস্টুন বেরোয়, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা চলছে। বন্ধুগণ, এই ত্রিপুরাকে সবাই মিলে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, তো আগামী 26শে এপ্রিল সবাই মিলে আরো বেশি সংখ্যক লোককে বলবেন যে মোদিজি আমাদের পাঠিয়েছেন, আপনাদের আশীর্বাদ চাইছেন, এবং বিপুল ভোটে আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মা